প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রিয় শিক্ষার্থী যাদের দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট, তাদের ক্ষেত্রে বলছি যে আমরা আবার জীববিজ্ঞান প্রথম পত্রের আলোচনা তোমাদের সামনে করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ, তো জীববিজ্ঞান যে প্রথম পত্রে যে অধ্যায় তোমাদের সামনে শুরু করব, সেই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। কারণ তোমরা এটাকে 100% ধরে রাখো যে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় অবশ্যই একটা সিকিউ প্রশ্ন হবেই, এমনকি এমসিকিউর জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের নামটা তোমরা অবশ্যই শোনার জন্য খুবই আগ্রহী। আর তার আগে আমি একটু বলে রাখি যে বায়োলজির যারা অনলাইন ক্লাস দেখছো, যে আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় যারা ভিউয়ার্স আছে, তাদেরকে আমি মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ যে তোমরা প্রথমে যেভাবে করে বায়োলজি অনলাইন ক্লাসগুলো দেখছিলে, যেভাবে কপারেশন করেছে, সেই কপারেশনকে অবশ্যই ধরে রাখবা। আর নেক্সট কপারেশনগুলোকে আরও বাড়িয়ে দেবা, এটা আমি তোমাদের প্রতি আশা করি আর কি। তোমার স্টুডেন্ট, আজকে যে অধ্যায়টা আলোচনা করব, সেই অধ্যায়ে যে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব, গুরুত্বপূর্ণ টিপস থাকবে, সেই সম্পর্কে তোমরা অবশ্যই খেয়াল করবে এবং অবশ্যই এই ক্লাসটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবা। এবং তোমরা তো অবশ্যই বিশেষ করে জীববিজ্ঞান যে প্রথম পত্রের যে বইটা তোমরা পড়ে থাকো, সেটা অবশ্যই একজন প্রখ্যাত লেখক প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বই। তো আমি আশা করব যে প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইয়ের যে অর্থাৎ 11তম অধ্যায়, সেই 11তম অধ্যায়ের নাম হচ্ছে জীব প্রযুক্তি, যেটাকে বলা হচ্ছে বায়োটেকনোলজি বলা হয়। বায়োটেকনোলজি কথাটা আসছে বায়োস অর্থাৎ জীব, টেকনোলজি কথাটা প্রযুক্তি থেকে, জীবনের প্রযুক্তি থেকে বায়োটেকনোলজির কথাটা চলে আসছে। তো এই বায়োটেকনোলজির সম্পর্কে প্রথম ধারণা দিয়ে থাকেন যে একজন হাঙ্গেরির প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার কার্ল হ্যারিক 1919 সালে বলছে যে বায়োটেকনোলজি অর্থাৎ কোনো জীবকে মানব কল্যাণের প্রয়োগে যে কোনো প্রযুক্তিটাকে আমরা কি বলবো, বায়োটেকনোলজি বলা হয়ে থাকে। এটা একটা মাইক্রোস্কোপের একটা ইংরেজিতে সংজ্ঞা আছে, ইউজিং লিভিং অর্গানিজম টু প্রডিউস প্রোডাক্ট দ্যাটস বেনিফিট হিউম্যানিটি নন অ্যাজ দ্য বায়োটেকনোলজি। অর্থাৎ কোনো জীবকে মানব কল্যাণের প্রয়োগে যে কোনো প্রযুক্তিটাকে আমরা বায়োটেকনোলজি বলা হয়ে থাকে। তো তোমরা তো জানো, বিশেষ করে এই বায়োটেকনোলজি সাবজেক্ট অর্থাৎ ইন্টারন্যাশনালভাবে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। শুধু সাবজেক্টেই গুরুত্বপূর্ণ নয়, দিস সাবজেক্ট ইজ ভেরি কমপ্লিকেটেড। অর্থাৎ এই সাবজেক্টকে আয়ত্ত করার জন্য বিশেষ করে আমি মনে করি যে সেই স্টুডেন্ট বা সেই শিক্ষার্থী থেকে একটু মেধাবী হতে পারে। মেধাবী বললে হবে না, অতি মেধাবী হতে হবে। ইন্টারন্যাশনালি এই সাবজেক্টে যারা গবেষণা করে, যারা থিসিস করে থাকে, যারা স্টাডি করে থাকে, তাদের অবশ্যই মেধাবী বলবো। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলোকে খোলা হয়েছে। তো আমরা তো জানি যে প্রথম অর্থাৎ এই সাবজেক্ট খোলা হয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসব সাবজেক্ট খোলা হয়েছে। তবে এই আন্তর্জাতিকভাবে বিশেষ করে ডিএনএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ শব্দ রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, জিন, ডিএনএ, টিস্যু কালচার, বিভিন্ন প্রযুক্তিগুলো অর্থাৎ আন্তর্জাতিকভাবে এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণে ভূমিকা আছে বলে এসব সাবজেক্টগুলোকে বিভিন্ন সাবজেক্টের মধ্যে অর্থাৎ বিশেষ করে বায়োলজির মধ্যে এগুলোকে স্টাডি করা হয়ে থাকে। তেমন উপর ক্লাসে কিন্তু আমরা অনেক সাবজেক্ট, বিশেষ করে জেনেটিক্সের মধ্যে বায়োটেকনোলজি পড়া হয়, বায়োকেমিস্ট্রির মধ্যে অর্থাৎ প্রাণ রসায়নের মধ্যে বায়োটেকনোলজি বলা হয়ে থাকে, উদ্ভিদ বিদ্যার মধ্যে বায়োটেকনোলজি পড়া হয়ে থাকে, প্রাণীবিদ্যার মধ্যে বায়োটেকনোলজির বিষয়টা পড়া হয়ে থাকে, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বায়োটেকনোলজি পড়া হয়ে থাকে। বিভিন্ন সাবজেক্টের সাথে যখন তারা কোর্সকে কমপ্লিট করে, সেই কোর্সের মধ্যে বায়োটেকনোলজি তাদের অধ্যায় থাকতে পারে, অথবা বায়োটেকনোলজি তারা কি পত্র থাকতে পারে বা বই থাকতে পারে।
অবশ্যই বায়োটেকনোলজি সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে। তো বায়োটেকনোলজির যে বর্তমানে যে কী ক্ষেত্রে বায়োটেকনোলজির অবশ্যই গুরুত্ব রয়েছে, তো বায়োটেকনোলজি অবশ্যই কিছু কিছু অনেক বিষয় গুরুত্ব রয়েছে। বিশেষ করে টিস্যু কালচারের ক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে, রিকমেন্ডেড ডিএনএ ক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে, খাদ্য প্রযুক্তির ক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে, এনজাইম প্রযুক্তির ক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে সেখানে ক্ষেত্রে বায়োটেকনোলজি গুরুত্ব দেবে রয়েছে। তো বায়োটেকনোলজি বিশেষ করে এই অধ্যায়ের মধ্যে আমি তোমাদের সামনে কিছু কিছু কয়েকটা টপিকস নিয়ে আমি একটু আলোচনা করতে যাবো, যে এই টপিকসটা আমি প্রথম আজকেই বলে ফেলতেছি যেগুলো আমাদেরকে জানতে হবে। বিশেষ করে টিস্যু কালচার সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা নিতে হবে। তারপর হচ্ছে রিকমেন্ডেড প্রযুক্তির ধাপ সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপরে জানতে হবে জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে, জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে জানতে হবে, জিন ক্লোনিং সম্পর্কে জানতে হবে। তো এইগুলো মোটামুটি ধারণা, এইসব টপিকস। এবং কিছু বিশেষ করে এই অধ্যায়ের শুধু প্রয়োগ উচ্চতা দক্ষতা নয়, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটাও কিন্তু এই অধ্যায় আমাদের জন্য বিশেষ। আমি তোমাদের বলছি যে এই অধ্যায় থেকে অবশ্যই জীববিজ্ঞান প্রথম পত্রে অবশ্যই একটা ফুল প্রশ্ন হবে, এবং কি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এটা আবার কথাটা বললাম। তো আজকে আমাদের টিস্যু কালচারে সম্পর্কে আমরা জানবো মাই ডিয়ার স্টুডেন্ট, যে টিস্যু কালচারটা কি। টিস্যু বলতে গেলে আমরা জানি আকৃতি, উৎপত্তি এবং কার্যপ্রণালী একই এরকম কোষ সমষ্টি থেকে আমরা কি বলে কলা বা টিস্যু বলবো। তো এই টিস্যুকে কালচার বলতে আমরা বলবো যে কোনো উদ্ভিদের যে বিভাজনক্ষম অঙ্গ, যে বিশেষ করে কক্ষমুকুল, শীর্ষমুকুল বা কচি পাতার থেকে কী হবে, টিস্যুকে বিচ্ছিন্ন করে সেই টিস্যুটাকে কি করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করে কি করে কাচের মিডিয়ামে আবাদ করাটাকেই আমরা কি বলতেছি, টিস্যু কালচার বলতেছি। টিস্যুটাকে কি করতে হবে, প্রথমে উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে বিচ্ছিন্ন করতে হবে কয়েকটা অংশ, শীর্ষমুকুল অথবা কক্ষমুকুল বা কচি পাতা, সেই টিস্যুকে আবার কি করতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত করতে হবে। তারপরে কি হবে, সেই টিস্যুকে কাচের মিডিয়ামে আবাদ করাটাকে আমরা কি করতে হবে, টিস্যু কালচার বলতেছি। তো এখানে টিস্যু কালচার করার আগে তো এই টিস্যুটাকে আমরা বিচ্ছিন্ন করতে হবে, বিচ্ছিন্ন করে সেই টিস্যুকে আমরা কালেকশন করে রাখতে হবে সংগৃহীত করে। যে টিস্যুকে আমরা বিচ্ছিন্ন করব উদ্ভিদ থেকে, সেই টিস্যুটাকে আমরা কি বলবো, এক্সপ্লান্ট বলবো। এই এক্সপ্লান্টটাকে আমরা কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই খেয়াল করো যে এই এক্সপ্লান্টগুলোকে আমাকে কালেকশনে রাখতে হবে। এর আগে যে কাচের মিডিয়াম যেটাকে আমরা বলবো, বইতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইতে কাচের মিডিয়াম বলতে অনেকটা কনিক্যাল ফ্লাক্স আমরা বলবো। সেই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা কি করতে হবে, কয়েকটা জিনিস মিশাতে হবে, সুক্রোজ, হরমোন, ফাইটো হরমোন, এগুলোকে কি হতে হবে, এটাকে দিয়ে একটা কী হবে নির্যাস তৈরি করতে হবে। করার পর এগুলোকে আমরা বিশেষ করে এই ফ্লাক্সকে আমরা কি করতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত করতে হবে। তো এই জীবাণুমুক্ত করার কারণ জীবাণুমুক্তকরণ করতে হবে, যেটাকে অটোক্লেভ বলবো। অটোক্লেভের মধ্যে জীবাণুমুক্ত করতে হবে। সেই জীবাণুমুক্ত করার পর সেই টিস্যুকে স্থাপন করতে হবে। টিস্যুকে স্থাপন করে কোনো সিপি বা কর্কের মাধ্যমে সেটাকে বন্ধ করতে হবে। তো দেখা যাবে সেই টিস্যু বা যেটাকে আমরা কাচের মিডিয়ামে দিয়েছি, কয়েকদিন পর ওখানে কী হবে, বিভাজিত হয়ে ক্যালাস গঠন করবে। সেই ক্যালাস যা মন্ডের মতন গঠন করবে, সেই ক্যালাসটাকে পরবর্তীতে কী হবে, সেই ক্যালাস থেকে কী হবে, পরবর্তী ধাপে সেটাকে চারা উৎপন্ন হবে, অর্থাৎ চারা দেখা যাবে। এবং এই চারা দেখা গেলে তখন দেখা যায় একটা ছোটো একটা উদ্ভিদের মতন দেখা যাবে। পরবর্তী এই চারা দেখা যাবে, চারার নিচে কী হবে, মূল তৈরি হতে হবে। তো মূল তৈরি করার জন্য কি আলাদা
কী কী ফ্লাক্সে অর্থাৎ আলাদা মিডিয়ামে কী করে তারপরকে স্থানান্তর করতে হবে। যখন দেখতেছে যে কয়েকদিন যাওয়ার পর অর্থাৎ একটা ছোটোখাটো অর্থাৎ ছোটো একটা উদ্ভিদে পরিণত হয়েছে কাচের মিডিয়ামে, তখন সেটাকে ওই কাচের মিডিয়ামে একটা নির্দিষ্ট আকৃতি বড় হবে, সেটাকে কি স্বাভাবিকভাবে বড় করতে গেলে সেই ছোট উদ্ভিদটাকে প্রথমে টবে কী করতে হবে, স্থানান্তর করতে হবে। তো টপে স্থানান্তর করার পর টপে সে একটা নির্দিষ্ট আকৃতি বড় হবে। সেই নির্দিষ্ট আকৃতি বড় হওয়ার পর সেই টপ থেকে কী হবে, খোলা জায়গায় সেই উদ্ভিদটাকে রোপণ করলে সেখান থেকে কী হবে, একটা নির্দিষ্ট আকৃতি বা বড় আকৃতির উদ্ভিদ আমরা পাবো। অর্থাৎ এই যে আমরা এই যে পেয়েছি এইটাকে আমরা বলবো টিস্যু কালচার বলবো। আবার টিস্যু কালচার আবার কয়েকভাবে হতে পারে, বিশেষ করে ক্লাস কালচার হতে পারে, তারপর মেরিস্টেম কালচার হতে পারে, মাইক্রো প্রপাগেশন হতে পারে, এগুলো বিভিন্ন প্রকার, ভ্রূণ কালচার হতে পারে, এগুলো কি টিস্যু কালচার প্রকারভেদ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কিন্তু টিস্যু কালচারের মতন গুরুত্বপূর্ণ প্রযুক্তি সম্পর্কে আমরা জানলাম। তো আমরা অবশ্যই এই অধ্যায়ে আরও কিছু সম্পর্কে জানবো, বিশেষ করে রিকমেন্ডেড ডিএনএ সম্পর্কে জানবো, প্লাজমিড সম্পর্কে জানবো, রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে জানবো, ক্লোন সম্পর্কে জানবো, ক্লোনিং সম্পর্কে জানবো, ইনসুলিন সম্পর্কে জানবো, জিন প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন কী সেই সম্পর্কে জানবো, ইন্টারফেরন সম্পর্কে জানবো, জিনোম সম্পর্কে জানবো, জিনোম সিকুয়েন্সিং সম্পর্কে জানো, ডিএনএ সিকুয়েন্সিং সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে এই অধ্যায়, অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানবো, এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ এইসব টপিক সম্পর্কে জানবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো অবশ্যই আজকে যে বায়োলজি যে টপিকস আমরা আলোচনা করেছি সেই টপিকসগুলোকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অবশ্যই তোমরা যে এই পাঠ্য বইয়ের সাথে দেখে এগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। আর তোমাদের সামনে একটু আমার অ্যাডভাইস, বর্তমানে শীতের মৌসুম, তো শীতের মৌসুমে বর্তমানে যে মহামারী বিশ্বব্যাপী আতঙ্কিত, সেই মহামারী থেকে আতঙ্কিত হওয়ার জন্য তোমরা সবাই ঠান্ডার থেকে নিরাপদ রাখার চেষ্টা করবে, আর পাশাপাশি মাস্ক ব্যবহার করবে। এটা আমার তোমাদের প্রতি উপদেশ থাকলো। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমার বায়োলজি অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।